দিল্লি পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট ডিপিএস সেকশন 5 এতে সিবিআই কাজ করে, মানে ফরমেশন অফ সিবিআই এই ধারাতে হয়েছে। হঠাৎ করে সিবিআইকে কেন দরকার হলো? যেখানে পুলিশ রয়েছে, যেখানে মিলিটারি রয়েছে, প্যারামিলিটারি রয়েছে, হঠাৎ করে সিবিআই দরকার হলো কেন? তখন এটা বলা হয়েছিল যে একটু স্পেশালাইজড একটা টিম চাই, বাছাই করা একটা টিম চাই, যারা করাপশনের মতো, বড় বড় লোকেরা করাপশন করে, বিগ বিগ মার্চেন্টরা করাপশন করে, এই ধরনের খুব হাই র্যাঙ্কিং কেস, ক্রাইম অ্যান্ড করাপশনের কেসগুলো কমন যে পুলিশ, তাদের পক্ষে ইনভেস্টিগেশন করা সম্ভব হয়ে ওঠে না। একটা হচ্ছে তাদের ব্যাপক কাজ থাকে, সে 107 ধারা থেকে 302, মানে 41 থেকে আরম্ভ করে সমস্ত সিআরপিসি আইপিসির কাজগুলো তাদের করতে হয়, ফলে তাদের পক্ষে স্পেশালাইজড হয়ে ওঠা খুব কঠিন। সেকেন্ড হচ্ছে যে এরা বাছাই করা সমস্ত অফিসারদের নিয়ে এসে একটা আলাদা স্পেশাল গ্রুপ করা হবে, যারা এই বিশেষ স্পেশাল কেসগুলোই তদন্ত করবে। এবং সেখানে প্রথমেই কথা হচ্ছে, বাছাই করা সব অফিসারদের নেওয়া হবে পুলিশ থেকে, পুলিশের বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের থেকে নেওয়া হবে। হ্যাঁ, যেমন রাজ্য সরকারের কি আছে, কলকাতা পুলিশ আছে, বেঙ্গল পুলিশ আছে, সিআইডি আছে, এই 3 ধরনের পুলিশ আছে। যদিও সারা ভারতবর্ষে এক ধরনের পুলিশ করার একটা প্রচেষ্টা বহুকাল ধরে হয়ে আসছিল, যে আজকে ধরুন কলকাতা পুলিশের সাদা ড্রেস কেন, সারা রাজ্য পুলিশেরও সাদা ড্রেস হবে না কেন, বা কলকাতা পুলিশেরও কেন গ্রে ড্রেস হবে না, এসব নিয়ে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে। যেমন মুম্বাই পুলিশের হোয়াইট ড্রেস, সেটা দেখে আমাদের কলকাতায়ও হোয়াইট ড্রেস করা হয়েছে, কিন্তু ওটা তো মহারাষ্ট্রের পুলিশ। হ্যাঁ, ফলে এরকম অনেক রকম ভিতরে ভিতরে অনেক প্রশ্ন, অনেক চাহিদা, অনেক ওলটপালট হওয়ার কথা কিছু ছিল, কিছু হয়েছে, কিছু হয়নি। তো সেই রকমভাবে সিবিআইটা গঠন করা হলো দিল্লি পুলিশের এস্টাবলিশমেন্ট অ্যাক্ট সেকশন 5 অনুসারে। এটা 3 ভাবে কাজ করতে পারে। এক হচ্ছে, স্টেট গভর্নমেন্ট শুড রিকোয়েস্ট দেম, স্টেট গভর্নমেন্ট তাদের বলতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের সঙ্গে আলোচনা সাপেক্ষে কোনো কেস তারা দিতে পারে। আর একটা হচ্ছে কোর্ট অর্ডার। ওই কোর্ট অর্ডার হচ্ছে হাইকোর্ট, লোয়েস্ট হচ্ছে হাইকোর্ট, আর এবং হাইয়েস্ট হচ্ছে সুপ্রিম কোর্ট। ফলে এইভাবে করা যেতে পারে। তাহলে এখন দ্বন্দ্ব হচ্ছে কেন? এখন দ্বন্দ্ব হচ্ছে যে আগে রাজ্য সরকারের যে মানসিকতা ছিল, রাজ্য সরকারের মানসিকতা ছিল যে তারা কোনো অন্যায় হলে সেটা তারা সে আরও ভালো করে পুলিশকে দেবে, পুলিশ যদি না পারে সিআইডিকে দেবে, সিআইডি না পারলে সিবিআইকে দেবে, তারাই এই মানসিকতা ছিল। কিন্তু বিজেপি শাসিত নয় এরকম রাজ্যগুলো, তাদের এই অপরাধ, বিভিন্ন ধরনের করাপশন, এগুলোর ক্ষেত্রে তারা সিবিআইকে আর চাইছে না,
যেহেতু সিবিআই তাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই, পুলিশ সিআইডি তাদের নিয়ন্ত্রণে, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, সিআইডি তাদের নিয়ন্ত্রণে। যারা ইচ্ছা করলে এটাকে স্পিড আপ করতে পারবে, আবার হলে কাম ডাউন করে দিতে পারবে, হ্যাঁ, স্লো করা বা হাই করে দিতে পারবে। কিন্তু সিবিআইয়ের হলে সিবিআইয়ের উপর রাজ্য সরকারের অতটা প্রভাব খাটে না, যেহেতু এটা তাদের টোটালি আন্ডারে নয়। ফলে কি হলো, যেখানে যে রাজ্যেই করাপশান বাড়লো, সেই করাপশান সে রাজ্য সরকার নিজের পুলিশ দিয়ে করাবে, তাতে তাদের সুবিধা হবে। সেখানে সিবিআই ঢুকলেই তারা মুশকিলে পড়ে যাবে, যেটা এই রাজ্য সরকারের রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে এতগুলো অফিসার, মন্ত্রী পর্যন্ত ভিতরে ঢুকে গেল। এটা কি সিবিআই এই রাজ্য সরকারের হাতে থাকলে হতো সম্ভব? কখনো সম্ভব হতো না, হতোই না। তাহলে এইটাই হচ্ছে পয়েন্ট অফ ক্লাশ, কোথায় সংঘর্ষটা হচ্ছে। এই ক্লাশ থেকেই এখন এটাকে সিবিআইকে ক্রাশ করার একটা চেষ্টা হচ্ছে। তাই স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল সিবিআইয়ের কাছে গিয়েছে। তো আমার ধারণা একদম অমূলক না, এরা যে সিবিআইয়ের কাছে গিয়েছে, সিবিআই যদি ঠিকঠাক দেখে তাহলে তারা কিন্তু সিবিআইয়ের যে এত বড় পাওয়ার, এত বিশাল ক্ষমতা, এইটা কিন্তু তারা দেখবে যে আদতে এত বড় ক্ষমতা তাদের নেই। কিন্তু তারা ক্ষমতা দিয়ে কিন্তু বহু কাজ করছে, ভালো করছে, ঠিকই আছে। কিন্তু আইন একটা জিনিস আর ভালো মন্দ আর একটা জিনিস। আইনের ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে রাজ্য সরকার বিরূপ হচ্ছে, সেখানে সিবিআইয়ের ফ্রিলি কাজ করা খুব কঠিন হয়ে যাবে। যদিও হাইকোর্টের নির্দেশে বেশিরভাগ হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে গতি স্লথ হয়ে যাবে। তারপরে যারা অসাধু অফিসার সিবিআইয়ের, তারা পয়সা খাওয়ার পরে তারা গতি স্লথ করে দেবে। কোর্ট তাদের সেন্সার করলে বলবে যে না, আমরা চাপে আছি, করতে পারছি না, যেটা এখন আলটিমেটলি দেখা যাচ্ছে। কার্যক্ষেত্রে কি হবে, যে সিবিআইয়ের যে সুনামটা ছিল, দুর্নামও আছে কিন্তু সুনামটা বেশি। সুনামটা যেটা ছিল, বা সিবিআইয়ের তদন্ত যেটা যে ভয়, কারাপ্ট পিপুলদের মধ্যে যে একটা ভয়, বা বড় ক্রাইম করার লোকেদের মধ্যে যে একটা ভয়, সেই ভয়টা কিন্তু আস্তে আস্তে এলিমিনেট হয়ে যাবে। এইটা এলিমিনেট হয়ে গেলে কিন্তু কার্যত আর সিবিআই, ইডি এদের আর ভ্যালু থাকবে না। ইডিকে নিয়ে এখনো প্রশ্ন ওঠেনি। ইডি যেহেতু মানিটারি ব্যাপারটা দেখছে, তার বিরুদ্ধে আসবে, প্রশ্ন আসবে। সিবিআইকে কাজ করতে পারলে পরে একই পথে ইডিআইকেও, ইডি বা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকেও এরকম করে দেওয়া হবে, অনেকটাই পাওয়ার কমিয়ে দেওয়া হবে এবং কার্যহীন করে দেওয়া হবে, কর্মহীন করে দেওয়া হবে। ফলে এটা একটা বড় ব্যাপার। একটা সময় আমরা কথায় কথায় 226 দেখতাম, কই এখন দেখেন 226? আমরা একটা সময় কোনো একটা ব্যাপারে, জমি জায়গার যে কোনো ব্যাপারে, সরকারের ল্যান্ড ফ্যান্ড এটা ওটার ব্যাপারে আমরা সঙ্গে সঙ্গে মানে 144 ধারা করে আমরা হাইকোর্টে চলে যেতাম সেটা এনফোর্স করার জন্য। কিন্তু দেখা গেল যে 226টা নির্ভর করে পুলিশের উপরই সম্পূর্ণ নির্ভরশীল হয়ে গেল। 144 ধারা একটা সময় খুব কার্যকারী ছিল, এখন দেখা গেল 144 ধারা পুলিশের হাতে। কোর্টের কোনো ভ্যালু নেই। কোর্ট একটা অর্ডার দিল, পুলিশের হাতে চলে গেল ক্ষমতা। এইবার পুলিশ জমিয়াল এসে প্রমোটারদের কাছ থেকে টাকা খাবে, না ওই গরিব মানুষের ভালো দেখবে? ফলে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেল পয়সা দিয়ে পুলিশ ম্যানেজ। একটা আজ থেকে আমি 30 বছর আগের কথা বলছি, 2000 টাকা নিত একটা 144 রিপোর্ট করতে, ঘুষ নিত, এবং তাতে যা বলা হতো সেটুকু লিখে দিত। বেশি তো ওদের লেখার নেই, হ্যাঁ, যে অপোজিটকে রেস্ট্রেইন করছি, হ্যাঁ, যে বিলো শিডিউল প্রপার্টিতে কোনোরূপ ঝামেলা করবে না, এর বেশি তার কোনো পাওয়ার ছিল না। এবার সেটা হাইকোর্টে যে আমি এনফোর্স করলে 226-এও দেখা যেত যে
ওই পুলিশের উপর সম্পূর্ণ নির্ভরশীল। পুলিশের উপর নির্ভরশীল হওয়ার ফলটা কী হলো, যে আস্তে আস্তে এই আইনগুলোর ভ্যালু একদম কমতে শুরু হলো। 107 ধারা কি, আগে 107 ধারা তাতেই মানুষ ভয় পেয়ে যেত। হ্যাঁ, এটা একটা প্রিভেন্টিভ। হ্যাঁ, অনেক সময় দুপক্ষে ধরে দুজনকে 107 ধারা দিয়ে একটা মুসলেকা লিখে দেওয়া হতো যে আমরা আর এই ধরনের কাজ করিব না। এবার যদি সে সেটা ভঙ্গ করতো, তাহলে 107 ধারার কে বেজ করে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যেত। এইরকম যে আগে যে সুযোগগুলো ছিল, আস্তে আস্তে দেখা গেল যে এগুলো একদম ভ্যালুলেস। ওই 144 ধারাও যেখানে হতো, 107 ধারাও সেখানে হতো। 107 ধারা ভঙ্গ করলে এবার ফৌজদারি মামলা হতো, সে 323-এ হতে পারে, 325-এ হতে পারে, 379-এ হতে পারে, যে কোনো ধারায় হতে পারে। আর 144 ক্লস 2 এটা যদি কেউ ভাঙে, হয়তো অর্ডার করা হলো, পুলিশ সেখানে যাওয়ার আগে ভেঙে দিল, বা পুলিশকে পয়সা দিয়ে দেওয়াল আগেই ভেঙে দিল। এইবার তার এগেনস্টে 188 যাওয়া যেত। 188 ক্লস 2-তে গিয়ে তখন সেটা একটা মানে আইপিসি কগনিজেবল হতো। এসবে কিছুই কোনোদিন হয়নি। একজনও 188 সাজা পেয়েছে কেউ আজ পর্যন্ত আমরা দেখিনি। ফলে এই যে মানে ধারাগুলো আছে, কিন্তু তার কোনো মানে কার্যকারিতা নেই, তা সেগুলো আস্তে 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 ভেঙে পড়েছে। এখন আর কেউ 226 করতে যায় না হাইকোর্টে। এখন গভর্নমেন্টকে আটকানোর জন্য বিভিন্ন রকম পলিসি আছে, ইত্যাদি ইত্যাদি। তা আইনগুলো আস্তে আস্তে সংশোধিত হচ্ছে। সেটা আবার সুপ্রিম কোর্টে জাজ হচ্ছে, জাজ হওয়া উচিত, বলতে কোনো আপত্তি নেই। রাজ্য সরকার সেখানে গেলে আমার ধারণা কিছু হলেও বেনিফিট পাবে। শুধু আমাদের রাজ্য পাবে না, এর বেনিফিটটা সব রাজ্যই পাবে। হ্যাঁ, আবার এটাও ঠিক, যদি সিবিআই ইডির পাওয়ার কমে যায়, তাহলে আপনার করাপশান বাড়বে, অটোমেটিক্যালি আরও করাপশানের তলে অতল তলে তলিয়ে যাবে এই করাপ্টেড রাজ্যগুলো। এই হচ্ছে সমস্যা। এখন অনেকে বলছে টিভিতে বসে বিরাট জয় হলো রাজ্য সরকারের, আবার কেউ বলছে ঘোড়ার ডিম কিছু হলো না, আমরা আরও বড় কোর্টে যাব। এটা তো ডাবল বেঞ্চ, আমরা 666 বেঞ্চে চলে যাব। ফলে এটা সত্যি তাই, এটা যে এত তাড়াতাড়ি মানে কোনো সমাপ্তি হবে এমন কিছু নয়। কাজে এ নিয়ে খুব বেশি চিন্তা করার এনেই আমি সুকুমার দেবনাথ আপনাদের মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। আপনারা আমাদের একটু লাইক দেবেন, আমাদের একটু সাবস্ক্রাইব করবেন। নমস্কার।